जय बाबा बर्फानी, भूखे को खाना प्यासे को पानी, জয় অমরনাথ জিউ কি। হ্যালো বন্ধুরা, আমি চিরঞ্জিত আবারও ফিরে এসেছি অমরনাথ যাত্রার সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সামনে অনেক দিন পর। এখন বাজে 12:30 আর একটার সময় আমাদের বাসের টাইম দেওয়া হয়েছে, তাই সকলে বাইরে বসে আছে এখন বাসের অপেক্ষায়। কখন অ্যানাউন্স করবে বাসের টাইম, কোন বাস, আমরা তখন বেরিয়ে যাব বাসের জন্যে। তো এখন সবাই বসে অপেক্ষা করছি তারই জন্যে। চলো পরেরটা দেখাচ্ছি আবার। আস্তে আস্তে করে সকল যাত্রীরা ভিড় জমাচ্ছে গেটের সামনে। সকলে দীর্ঘ অপেক্ষায় কখন বাস ছাড়বে আর দেখা পাবো অমরনাথের। ফাইনালি আমরা জেলখানা থেকে ছাড় পেয়ে গেলাম, এখন দৌড়চ্ছি আজাদ পাখির মতো। বাস পার্কিংয়ে দিয়ে যাচ্ছি, তো যে যার বাসে যাওয়ার জন্যে সকলেই চলেছে একসাথে। এখন বাজে 1:30 আর এখন আমাদেরকে ছেড়ে দিয়ে এখন আমার সামনে এক নতুন প্রবলেমের তৈরি হয়েছে। এখন এত বাসের মধ্যে আমার বাস কোনটা কিভাবে খুঁজবো, চিরুনি তল্লাশি করতে হবে। এখন বালটাল ও পেহেলগাঁওয়ের বাস মিলে প্রায় 50টারও বেশি বাস এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে পার্কিংয়ে, তাই আমার বাস কোনটা খুঁজতে প্রচুর কষ্ট হচ্ছে। বাস ছেড়ে দিয়েছে, এই মাত্র ছাড়লো, 4টা বেজে গেছে অলরেডি। সেই 1:30 থেকে বসে আছি বলতে পারেন, 1:30 থেকে অপেক্ষা করে করে এই সবে বাস ছাড়লো। এখন যাব, ও চলতেই থাকবো। চলো দেখতেছি কেমনভাবে যাওয়া যায়। চলো, আমাদের একসাথে অনেকগুলো বাস ছেড়ে দিয়েছে, প্রায় 50টির মতো বাস একসাথে ছাড়ছে সিকিউরিটির সাথে। চলো দেখছি, বাই। এখন সব বাসের ড্রাইভাররা কে আগে যাবে সেই নিয়ে তাড়া লাগিয়েছে। সামনে দেখুন রাত্রি জেগে রাস্তা গার্ড দিচ্ছে আর্মিরা। এই আমাদের অমরনাথ যাত্রাতে যাতে কোনো প্রবলেম না হয়, সকল দর্শনার্থী যাতে পুরো সেফটির সঙ্গে দর্শন করতে পারে, তার জন্যে ঝড়, রোদ, বৃষ্টি, জল সব কিছু উপেক্ষা করে আর্মিরা রাস্তাতে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে। এই অমরনাথ যাত্রাতে জম্মু স্টেশন থেকে সেই অমরনাথ গুহা পর্যন্ত প্রতি 100 মিটারের মধ্যেই 2 থেকে 3 জন আর্মি গার্ড দিচ্ছে এই রাস্তা। আমাদের যাত্রাকে সম্পূর্ণভাবে সেফটি প্রদান করছে আমাদের ইন্ডিয়ান আর্মিরা। অন্ধকারের বুক চিরে আমাদের বাস ছুটে চলেছে অমরনাথের দিকে। সামনেই দেখতে পাচ্ছি একটা টানেল, এটাই হলো আমাদের প্রথম টানেল। এই টানেলের মধ্যে থেকেই আমাদের বাস ছুটে যাচ্ছে। আর টানেলের মুখ থেকে বেরোতেই দেখতে পেলাম আকাশের মধ্যে আলোর প্রভাব ফুটে উঠেছে। নতুন এক সকালের শুরু। পাহাড়ের গা বেয়ে আমাদের বাস ছুটে চলেছে, আর সামনেই একটা ধসনামা জায়গা দেখে মনে হচ্ছে সেই নিউজগুলোর কথা। কত মানুষ এই পাহাড় ধসের ফলে প্রাণ হারিয়ে থাকে, আর আমরাও সেই পাহাড়ের গা বেয়েই চলেছি। কাশ্মীরে প্রচুর ধস নামে, তো এই কথা মনে করতে করতেই এগিয়ে চলেছি অমরনাথ জিউর নাম নিয়ে। পাহাড় যতটাই সুন্দর ততটাই খতরনাক। কোন মুহূর্তে যে কি হতে পারে তা কারো জানা নেই, কিন্তু পাহাড়ের এই সৌন্দর্য সেই কথা মনের মধ্যে থেকে বের করে দেয়। মনের মধ্যে একটুও সেই ভয়ের ভাব থাকে না, শুধু এই পাহাড়ের সৌন্দর্যতাই আমাদের চোখের সামনে ফুটে ওঠে।
চলতে চলতে কয়েকটা মোড় ঘোরার পর পাহাড়ের গায়ে আবারও এক ধস নামার চিহ্ন পড়ে আছে, যেন সত্য বলে দিচ্ছে যে এই রাস্তা থেকে যাচ্ছ তোমরা খুব খতরনাক জায়গা থেকে যাচ্ছ, তোমাদের কি হতে পারে তোমরা কিছুই জানো না। এই স্মৃতি বহন করে বেড়াচ্ছে এই পাহাড়ের গায়ের ধসগুলো, সকলকে সাবধান করে দিচ্ছে বারবার, যাচ্ছ যাও। চলতে চলতে এক নতুন পাহাড়ের গায়ের শহরের দেখা, কত সুন্দর ইমারতগুলো দাঁড়িয়ে আছে, পাহাড়ের গায়ে যেন পিদ্দি পিদ্দি কিছু ঘর দেখা যাচ্ছে, ওইগুলো কিন্তু পিদ্দি নয়, 3 তলার 4 তলার বাড়ি, কিন্তু পাহাড়ের কাছে সেটা অতি নগণ্য, অতি ছোট, এইভাবেই তারা দাঁড়িয়ে আছে। আমরা আস্তে আস্তে করে এখন জম্মু ছাড়িয়ে কাশ্মীরের দিকে আগিয়ে চলেছি, এই টোল প্লাজাটি তার প্রমাণ। আস্তে আস্তে করে আমরা জম্মু ছেড়ে কাশ্মীরের দিকে এগিয়ে চলেছি, আর এই টোল প্লাজা পেরোতেই আমরা আরও একটা বিশাল টানেলের দেখা পেলাম, আর এই টানেলটির নাম হলো শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, যিনি আমাদের বাংলার গর্ব। এই টানেলটির দৈর্ঘ্য প্রায় 9.5 কিলোমিটারের মতো। এই 9.5 কিলোমিটারের জার্নি পুরোটা তো আসছে না, তাই স্পিড করে কিছুটা দেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকে। এই এত বড় টানেলটার ভেতর থেকে যখন যাওয়া আসা করছি তখন যাতে বিরক্ত না লাগে তাই জন্যে ভেতরে নানা রকম কালারের লাইট দেওয়া হয়ে আছে, যাতে আমাদের চোখ ওই দিকে যায়, মাথাটা বিরক্ত না হয়ে যায়, তাই জন্যে এই রঙিন রঙিন লাইটগুলো টানেলের মধ্যে লাগানো হয়ে আছে। টানেলের ওপারে পরিষ্কার আকাশ থাকলেও টানেল থেকে বেরোনোর পরেই আমরা এদিকে মেঘলা আকাশের দেখা পেলাম। কিছুক্ষণ আগেই মনে হয় বৃষ্টি হয়েছিল, এখানে বেশ মেঘলা আকাশ এখনও, আর রাস্তাতে মাঝে মাঝে জল জমে আছে দেখতে পেলাম। বৃষ্টি হয়েছিল আর মেঘলা আকাশ, সব কিছু মিলিয়ে এক দারুণ পরিস্থিতি। এই জায়গাটার পাহাড়ের চূড়াটার দিকে তাকিয়ে দেখো, আমাদের নিচটাতে একটু হালকা মেঘলা হলেও উপরে বেশ ভারী মেঘের জমাট বেঁধেছে, আর ওপরে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তাই জলগুলো নেমে নেমে আসতেছে নিচের দিকে, আর গাছগুলো আমাদের দিকে তাকিয়ে আছে। এদিকে যেতে যেতে দেখলাম রাস্তার ধারের যে পাহাড় আছে তার গায়ে লোহার নেট লাগানো, আর জিজ্ঞেস করে জানতে পারলাম এই নেটের কারণ
এই নেটের কারণ হলো ওপর থেকে ছোট ছোট পাথরগুলো যখন ধসে পড়ে, যাতে কোনো যাত্রীর মাথার উপরে সেটি না পড়ে, তাই জন্যে সেফটির কারণে এই নেট লাগানো, যাতে ওই জালের মধ্যে পাথরগুলো আটকে যায়। এখন বৃষ্টির প্রবণতা একটু বেড়েছে, তাই জলের স্রোতটাও দেখুন বেশ আছে। আমাদের বাসের সঙ্গে সঙ্গে জলগুলোও যাচ্ছে বেশ গড়িয়ে গড়িয়ে। আর এই বৃষ্টির মাঝেও আমাদের রাস্তাটা যাতে সুন্দর ও শান্তিপ্রিয় হয়, তার জন্যে আর্মিরা বৃষ্টির মাঝেও দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার পাহারা দিচ্ছে। কোনো কিছু বড় ঘটনা ঘটার ফলে যখন আমরা নতুন কিছুর সন্ধান পাই, তেমনই কিছুটা মোড় ঘুরতেই বৃষ্টির পরে হঠাৎ এক সুন্দর মনোরম দৃশ্যের দেখা পেলাম। দেখুন এই পাহাড়ের দৃশ্যটা মন ভরে যাবে। যদি আমি প্রাইভেট কার নিয়ে আসতাম, তবে অতি অবশ্যই এই জায়গাটাতে 1 ঘন্টারও বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সৌন্দর্য উপভোগ করতাম। ভোলানাথের কী যে লীলা জানি না। এখুনি দেখছিলাম এক সৌন্দর্য, আর এখুনি দেখছি এক ভয়াবহ। এই জায়গাটি দেখুন, কিছুক্ষণ আগেই ধস নেমেছে, একটা ছোট্ট ধস, কিন্তু কিছুক্ষণ আগেই নেমেছে, কোনো ক্ষতি করেনি, কিন্তু এটি বুঝিয়ে দেয় যে আমি তোমাদের অনেক ক্ষতি করতে পারি। এরই নাম হলো পাহাড়। কখনো সৌন্দর্য, কখনো রোদ, কখনো বৃষ্টি, আর কখনো আতঙ্ক। এই নিয়েই হলো পাহাড়। সমুদ্রে যতই যাই না কেন, পাহাড় এই জন্যেই আমাদের মন কেড়ে নেয়। এক সময় সৌন্দর্য, তো তার পরের মুহূর্তেই ভয়। এই নিয়েই আমাদের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে পথ চলা। আর পথ চলতে চলতেই পেটে যখন একটু একটু খিদে পাচ্ছে সকালের সময়, আর আমরা তখনই পৌঁছে গেছি এক লঙ্গরের সামনে। হঠাৎ দেখি আমাদের বাস দাঁড়িয়ে গেল, আর আমরা নেমে পড়লাম। বাকিটা আমার পাগলামি কথার সঙ্গে আপনারা শুনতেই পাবেন। ভগবতীনগর থেকে যাওয়ার পথে, ভগবতীনগর থেকে আমাদের পেহেলগাঁওয়ে যাওয়ার পথেই আমাদের এই সৌন্দর্য ভরা পাহাড়ের মাঝখানে এখন কিছুক্ষণের জন্যে রেস্ট দেওয়া হয়েছে। রেস্ট বলতে বাসের রেস্ট, আমাদেরকে রেস্ট নয়। আমরা তো অতটা টাইম রেস্টেই ছিলাম। এখন সেই রেস্ট ভেঙে আমাদেরকে কিছুটা সময় টিফিন, নিজেদেরকে ওয়াশ করে নেওয়া, নিজেদের টয়লেট সেরে নেওয়া, এইসব কাজের জন্যে কিছুটা টাইমের জন্য ছাড় দেওয়া হয়েছে। এখন বাস থেকে নেমে সবাই যেই সময় খাওয়া দাওয়ায় ব্যস্ত, নিজেকে নিয়ে ব্যস্ত, তখন আমিও আমাকেই নিয়ে ব্যস্ত আপনাদের জন্য ভিডিও বানানোর জন্যে। দেখুন আমার পেছনের যে মোমেন্টামটা, যে ভিউটা এসছে, এতটাই সুন্দর লাগছে যে এখানে ভিডিও না বানিয়ে পারছি না। তো দেখুন কতটা সুন্দর সেই ভিউ। সবাই এখন এখানে লঙ্গরে এসছে খাওয়ার জন্য। শুধু ভিডিও বানালেই হবে না, বেঁচে থাকার জন্যে খেতেও হবে। তাই আমিও এই লঙ্গরের মধ্যে কিছু খেয়ে নিলাম। তো তারপরে এখানে ঘোরাঘুরি করতেছি।
দেখতেছি দেখুন সবাই কেমনভাবে এধার ওধার বসে আছে। এখানকার একটাই নিয়ম যে যতটা পারবে ততটা খাও, তার বেশি নিও না আর নষ্ট করো না। আর সেই ফান্ডা নিয়েই সকলেই চলছে, সকলেই যতটা পারছে ততটাই নিচ্ছে, তার বেশি। এখানে ভাতের পাশাপাশি মিষ্টি, ঢোকলা, জিলিপি, নানা রকম মিষ্টি মিষ্টি জাতীয় খাবার পাওয়া যাচ্ছে। ঝালের পরিমাণটা খুব কম, এখানে ঝাল বলতে তেমন একটা নেই, সকলকে শুধু মিষ্টির পরিমাণই বেশি দেওয়া যাচ্ছে। আমরা খাওয়া দাওয়া সেরে এবার আবার গাড়িতে করে এগিয়ে চলেছি পেহেলগাঁওয়ের দিকে আমাদের যাত্রার পথ কমানোর জন্য। আস্তে আস্তে করে পাহাড় ঘেরা সৌন্দর্যের পথে আমরা এগিয়ে চলছি। সত্যি বলতে কি, আমি যখন থেকে এখানে এসেছি তখন থেকেই প্রায় বাংলা বলতেই পাইনি। সকলেই বাইরের, সকলেই আমার বাংলার বাইরের, তাই কেউ বাংলা বলে না, সকলেই হিন্দিতে কথা বলছে। আর আমি হিন্দি বলতে বলতে প্রায় বাংলা বলতেই ভুলে গেছি, শুধুমাত্র হিন্দিই বলে যাচ্ছি। সত্যি বলছি, যত নিচের থেকে উপরের দিকে উঠতেছি তত সৌন্দর্যের পরিমাণ আরও বেড়ে চলেছে। যেন এই জন্যেই আমাদের ভারতকে সকল দেশের রানী বলে। আমাদের ভারত সকল দেশের রানী এই কারণেই, আমাদের ভারত মায়ের কাছে সব কিছুই আছে যা অন্য কোনো দেশের কাছে নেই। আমাদের ভারত একাই সব কিছুর আধিপত্য গ্রহণ করে আছে। দেখো কত সুন্দর এই জায়গাটা, নদী, পাহাড়, আকাশ, মেঘ, রাস্তা সব কিছু মিশিয়ে এক সৌন্দর্যের একাকার। আর তার মাঝেই এখানে দেখো শুধু এক ভয়ের ব্যাপার। আমাদের বাস যেই লেভেল থেকে যাচ্ছে তার পাশে সেফটি গার্ডগুলো দেখো শুধু, জাস্ট নাই বললেই চলে। এই দেখো একটা গাড়ি পড়ে গিয়েছিল, তার ধ্বংসাবশেষ এখনও পর্যন্ত এখানেই আছে। বলে দিচ্ছে তুমি যতই সুন্দর দেখছো তার পিছনের রহস্যটাও কিন্তু খুব কঠিন, মৃত্যু কিন্তু খুব কাছেই আছে। পাহাড়ের চূড়ায় সূর্যের দেখা। সামনে থেকে পিছনে পর্যন্ত প্রচুর বড় জাম লেগে আছে, তাই এখন মাঝ রাস্তাতেই দাঁড়িয়ে আছি। আমাদের কাফিলা চলতে চলতে হঠাৎ মাঝ রাস্তাতে সবাই দাঁড়িয়ে গেছে, কারণ সামনে একটা ফোর হুইলার উল্টে গেছে। কারো কোনো ক্ষতি হয়নি, কিন্তু উল্টে গেছে। দেখুন রোড ধসে পড়ে গেছে। আমরা এখন আর একটা টোল প্লাজাতে দাঁড়িয়েছি, এখানে আধা ঘন্টার জন্যে দাঁড়ানো হবে। এখানে আধা ঘন্টার জন্য দাঁড়িয়ে এখানে কিছু খাওয়া দাওয়ার পরে আবার যেতে হবে। ঠিক আছে, কিছু সময়ের জন্য এখানে দাঁড়ানো হয়েছে, লঙ্গর লাগানো আছে ওদিকে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে আবার গাড়ি বেরাবে।
বাসে বসে থাকতে থাকতে যখন আর থাকা যাচ্ছে না, প্রায় বিরক্ত হয়ে যাচ্ছি, আর পেটের মধ্যে লাগছে খিদে, মাথার উপর হয়ে গেছে দুপুর, সেই সময় আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে এক জায়গাতে। এখানে আমাদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা সেই লঙ্গরের মাধ্যমে ফ্রি খাওয়া দাওয়া। আমরা সেখানেই এখন যাচ্ছি। আর খাওয়া দাওয়া করে বেরিয়েছি, আর আমাদের সামনে থেকেই যাচ্ছে ইন্ডিয়ান আর্মির অত্যাধুনিক পেট্রোলিং গাড়িগুলো আমাদের সামনেই এসে দাঁড়িয়েছে। कृपया ध्यान दें, पहलगाम की ओर से बाबा अमरनाथ के दर्शन में जाने वाले सभी भक्तों से निवेदन है, जब गाड़ी चलेगा गाड़ी का बाहर में। আমরা চলতে চলতে এখন কাশ্মীরের মধ্যে থেকে যাচ্ছি। জম্মুকে ছেড়ে অনেকক্ষণ চলে এসেছি, এখন কাশ্মীরের রাস্তায়। কাশ্মীরের আবহাওয়াটা খুবই সুন্দর, প্রতিটা লোকেশন দেখার জন্যে খুব খুব মনোরম। আর তারই মাঝে আমরা দেখতে পেলাম এই আপেলের বাগানটি। আমাদের গাড়ি এই আপেলের বাগানের পাশ থেকে যাচ্ছে, মনে হচ্ছে নেমে গিয়ে দেখি, কিন্তু আজকে নামার কোনো উপায় নেই, অথবা আজকে নামার কোনো ইচ্ছাও নেই। আজকে আমি অমরনাথের কাছে যাচ্ছি। আর যেতে যেতে ভাবছি এখানে সব কিছুই দেখতে পাচ্ছি, কিন্তু কাশ্মীরে একটাও মন্দির এখনও পর্যন্ত আমি দেখতে পাইনি, শুধুমাত্র আজানের আওয়াজ পাচ্ছি। শুধুই কি এখানে মুসলমানরা থাকে, হিন্দুরা কি থাকে না? চলতে চলতে দেখো আমি সামনেই দেখতে পাচ্ছি রিভার রাফটিং হচ্ছে। কত সুন্দর মজাদার না? আমিও একদিন আসব আর তোমাদেরকে নিয়ে দেখাবো এই রিভার রাফটিংয়ের মজা কিভাবে নেওয়া যায়। এখান থেকে ভিউজটা দেখুন, শুধু কত সুন্দর ভিউ, পেছনে নদী ও পাহাড় সব কিছু মিলিয়ে একটা সুন্দর নৈতিকতা। আমরা এখন এই সৌন্দর্যের সঙ্গে সঙ্গে পৌঁছে গেছি পেহেলগাঁওয়ে। আমাদের বাস দাঁড়িয়ে গেছে, আমরা বাস থেকে নেমে পড়েছি। আমরা এখন পেহেলগাঁও বেস ক্যাম্পের খুব কাছেই পৌঁছে গেছি। এবার আস্তে আস্তে করে আমাদের বেস ক্যাম্পে যাবার পালা। এখানেও আমাদের যাত্রীদের সেফটির জন্যে চেকিংয়ের মাধ্যমে ভেতরে প্রবেশ করাচ্ছে। আমরা এখন বেস ক্যাম্পে চেকিং করে ভেতরে ঢুকছি। আমরা এখন পেহেলগাঁও বেস ক্যাম্পের মধ্যে ঢুকে গেছি, আর দুপুর 2টো বেজে গেছে। এখন এখান থেকে আর বেরোতে দেবে না, এখানেই আজকের রাত্রি কাটাতে হবে। পেহেলগাঁও পৌঁছে যাওয়ার পর আমরা এখানে আজকের রাত কাটাতে হবে, এখান থেকে আর আগে যেতে দিচ্ছে না। তাই জন্যে এখানে একটা ক্যাম্পের ব্যবস্থা করা দরকার ছিল। আমরা ক্যাম্প নিলাম, তার জন্যে প্রতিজন মাথা পিছু পার ডে যদি কোনো পালং ইয়ানি খাট যদি না নেয় তাহলে 300 টাকা, ঠিক আছে? আর খাট নিলে তাহলে 375 টাকা। আমরা বিনা খাটে নিয়েছি এই 300 টাকা পার হেড, ঠিক আছে? চলো দেখাচ্ছি কেমনভাবে আছে। আমরা নিয়েছি বিনা খাটবালা ক্যাম্প, কারণ আমরা শুধুমাত্র রাত্রকু কিছুটা সময় থাকবো, তারপর মাঝরাত থেকে উঠে আমাদেরকে আবার বেরোনোর প্রস্তুতি নিতে হবে, তাই খাট নেওয়ার কোনো প্রয়োজন মনে করিনি। এটা হলো খাটিয়াওয়ালা, 375 টাকা করে পড়বে পার হেড।
375 का एक डॉर्मेट्री है। सब 10 लोग एक एक টেন্ডে, একটা টেন্ডে 10 জন। পেহেলগামে এটাই হলো টেন্ডের ব্যবস্থা। এভাবেই থাকতে হবে রাত কাটানোর জন্যে। আর রাত কাটানোর জন্য এভাবেই, যদি আপনার পছন্দ হয় যে খাটিয়া নিয়ে থাকবেন তো খাটিয়া নিয়ে থাকতে পারেন 375, আর খাটিয়া বিনা নিতে চাইলে তো 300, আপনার আর কোনো নয়, ঠিক আছে। এরকমভাবে। আর খাওয়া দাওয়ার কথা বলতে গেলে খাওয়া দাওয়ার কোনো নেই, খাওয়া দাওয়া তো সবই এখানে লঙ্গর যে লাগে, ঠিক আছে, ওখানে গিয়েই আপনি লঙ্গরের মধ্যে খাওয়া দাওয়া করতে পারবেন। ওই পিছনে লঙ্গর আছে, দেখাবো একটু পরে, আমি নিয়ে যাব তোমাদেরকে। চলো এখন এখানে এসে স্নান করার জন্যে এই সুপার কুলিং জল আর এই সুপার ডুপার বাথরুম। আর যদি আপনি গরম জল নিতে চান প্রতি বালতি পিছু 50 টাকা। রাতের খাবারের জন্যে লঙ্গর অলরেডি লেগে গেছে। খুব বেশি রাত পর্যন্ত জেগে থাকাটা দরকার নেই, তাই আমরা এখনই এখানে খাওয়া দাওয়া করে নেব। আর এখানেই আমরা সব ধরনের খাবার পেয়ে যাব। এখানে ঢোকলা, ইডলি, ধোসা, কেউ পায়েস, কেউ বা ক্ষীর, নানান ধরনের খাবার যে যেমন খেতে চায় তেমনটাই পেয়ে যাবে। আর আমি এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার রুমের দিকে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি অক্সিজেন সিলিন্ডার আছে, আর যদি কারোর দরকার পড়ে কালকে চড়াইয়ের সময় তাই নিয়ে রাখতে পারেন। একটার দাম 350 টাকা। আর এর সঙ্গে আজকের জন্য বিদায়।